মধ্যরাতে বুটেক্স পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০০। ৩ কলেজের শিক্ষার্থীদের তাণ্ডবে রণক্ষেত্র ডেমরা, শতাধিক আহত। ২ গ্রুপের সংঘর্ষ, চিন্ময়ের গ্রেপ্তারে বিক্ষোভ। সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, তার গ্রেপ্তারের ঘটনায় বিক্ষোভের ঘটনা। আমি আসলে কয়েকটি গণমাধ্যমের শিরোনাম পড়ছিলাম, ভিন্ন ভিন্ন ঘটনার শিরোনাম, ভিন্ন ভিন্ন গণমাধ্যম থেকে। কিন্তু এই সবগুলো ঘটনায় বা সবগুলো শিরোনামই ২৪ ঘন্টার মধ্যেই ঘটা শিরোনাম বা ঘটনা, যার কারণে ২৪ ঘন্টার মধ্যেই শিরোনাম হয়েছে। কিন্তু এই সব ঘটনার প্রসঙ্গে, মানে একটি ঘটনা প্রসঙ্গেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা কিছু বলতে শুনিনি। আমি শিরোনাম পড়ছিলাম, এবারে একটু যেতে চাই, একটা খবরের একটু বিস্তারিত পড়তে চাই। BDNews24.com, ঘোষণা দিয়ে হামলা ঠেকানো গেল না কেন, এই শিরোনামের একটি খবর আমি পড়ছি। পরপর ২ দিন ঘোষণা দিয়ে ৭ কিলোমিটার দূরত্বের কলেজে তাণ্ডব চালানো হলো, রক্ত ঝরল শতাধিক শিক্ষার্থীর, ভাঙচুর লুটপাট চলল নির্বিচারে। রাজধানী জুড়ে নির্বিঘ্নে সংঘটিত হলো সংঘবদ্ধ এমন হামলা। পাল্টা হামলার পর প্রশ্ন উঠেছে, খবর থাকলেও রক্তক্ষয়ী এই সংঘর্ষ ঠেকানো গেল না কেন? আগের দিনের ঘোষণা ছিল সুপার সানডে, পরদিনের পাল্টায় এলো মেগা মানডে। শত শত শিক্ষার্থী এমন ট্যাগ লাইনের কর্মসূচি নিয়েই হাজির হলো প্রতিপক্ষের কলেজ প্রাঙ্গণে, যে এক পর্যায়ে রূপ নেয় তীব্র সংঘর্ষে। মানে এরকম হুঁশিয়ারি বা বার্তা দিয়ে, জানান দিয়ে, সুপার সানডে, মেগা মানডে বার্তা দিয়ে যখন হামলা হলো, সংঘর্ষ হলো, তখন ঠেকানো গেল না কেন? প্রশ্নটা আসলে কার কাছে করব? ঠেকানো কেন গেল না এরকম সংঘর্ষ, এরকম সহিংসতার ঘটনা? স্বাভাবিকভাবে তো এই প্রশ্নটি করবার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারণ তারাই আইন শৃঙ্খলার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়। কথা বলবার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। না, তিনি কোনো কথা বলেননি, যেমনটি আগেই বলছিলাম। আমরা এই বিষয়ে কথা বলতে অবশ্য দেখেছি, সরকারের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছিলেন। কথা বলেছেন ২ জন উপদেষ্টা, কথা বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একটু দেখে নিই তারা কি বলছেন। এই অভিযোগ ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে। কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কিভাবে ইনভলভ হলো, এবং এরপর পালাক্রমে হামলা প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকে যেটা আইনগতভাবে তারা পদক্ষেপ নিতে পারে। তো আমরা আহ্বান জানাবো যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যাতে জনগণ অংশ না নেয় এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়, এরকম কাজ থেকে যদি আমরা বিরত থাকি। আসিফ মাহমুদ কথা বলেছেন পুলিশের সংস্কার, পুলিশের নিয়োগ, এই প্রসঙ্গটিও তো হবার কথা ছিল পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এই বিষয়গুলোতে একদমই নীরব। দেখুন, গেল 10ই নভেম্বরের ঘটনা। আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী লীগ একটি কর্মসূচি ডেকেছিল, একটি সমাবেশ ডেকেছিল নূর হোসেন দিবসে গুলিস্তানের 0 পয়েন্টে, এবং তখন আমরা দেখেছি সেই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি ফেসবুক পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল, কোনো ফ্যাসিস্ট দলকে সমাবেশ বা বিক্ষোভের অনুমতি দেবার সুযোগ নাই। এবং এই প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও বলেছেন যে গণহত্যাকারী দল, নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নেবে সেটি তো বলার কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। হ্যাঁ, অন্য উপদেষ্টারা বলতে পারবেন না এমন কোনো বিষয় না, নিশ্চয়ই বলতে পারবেন, কিন্তু যার বলবার কথা, যিনি সবচেয়ে প্রাসঙ্গিক, যিনি দায়িত্বপূর্ণ, তিনি কেন নীরব? তারপর আপনাদের নিশ্চয়ই মনে আছে, জাতীয় পার্টির অফিসে হামলা হলো, ভাঙচুরির ঘটনা ঘটলো 31শে অক্টোবর। আমি জানি আপনারা জানেন, আমিও জানি, আমরা যারা গণমাধ্যমের খবরগুলো একটু লক্ষ্য করি তারা সবাই জানি জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এই প্রসঙ্গে যখন 4 নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিক প্রশ্ন করলেন, সাংবাদিকের একটি প্রশ্ন উত্তর সেশনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই ঘটনাটি সম্পর্কে তিনি জানেন না। প্রশ্ন সাংবাদিক করছিলেন যে থানা থেকে 50 গজ দূরে জাতীয় পার্টির অফিসে আগুন ভাঙচুরের প্রসঙ্গে, তিনি বলছেন এই বিষয়ে আমি জানি না, আমি জেনে আপনাদেরকে জানাতে পারবো, এরকম একটা বিষয় তিনি বললেন। মানে কয়েকদিন পরেও ঘটনাটি জানলেনই না স্বরাষ্ট্র উপদেষ্টা।
সেখানে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ মোতায়েন হয়েছিল শেষ পর্যন্ত, এবং সেখানে ওই আগের থেকে হুঁশিয়ারি দিয়ে হামলা করা হয়েছিল, ঠেকানো যায়নি কিন্তু সেই ঘটনাটি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জানেনই না। তিনি দেখেন ওই একই সাংবাদিকদের সাথে কথা বলছিলেন যখন, মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কয়েকটা বিষয়ে কথা বললেন। আপনারা বরং একটু শুনে নেন, তারপরে আমি একটু বিষয়টা ভেঙে ব্যাখ্যা করি। সেক্ষেত্রে আপনি বলছেন আইন শৃঙ্খলা এবং পুলিশ আসলে গুলি চেনে না। আমরা সম্প্রতি দেখলাম যে থানা থেকে মাত্র 50 গড় পিছনে একটা পার্টির অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। পুলিশ নীরব ভূমিকা পালন করেছিল। পুলিশ সেখানে তাদের নিবৃত করার চেষ্টা করেন। এই জাতীয় ঘটনা কেন ঘটছে মাননীয় উপদেষ্টা? আমি এটা যেহেতু এই মুহূর্তে এটা আমি জানি না, এই জন্য আমি এটার উত্তরটা দিতে পারবো না। আমি গিয়ে দেখবো। জাতীয় পার্টির অফিস থেকে আমি গিয়ে দেখবো। আর কারো কোনো প্রশ্ন? রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা এর আগে তো দেখেছি, বাট ইদানিং আমরা প্রায়ই দেখি যে ঢুকছে। তো এতে কি বিজেপি কঠোর অবস্থানের বিষয়টা কতটুকু আপনারা দেখছেন বা কঠোর হবে কিনা? রোহিঙ্গা অনুপ্রবেশ আমরা কিন্তু নিষেধ, তারপর কিন্তু হয় কি একটা কিছুটা কিন্তু আজকে মানবিক একটা দিক কিন্তু রয়ে গেছে, একটা কিন্তু মানবিক যে আপনিও খেয়াল করবেন যে শুনে দেখবেন ওর পিছনের দিক দিয়ে হয় আবার এইগুলি যারা ঢুকে, আপনারা অবশ্যই বলেন না, এদের কিন্তু আবার পাঠিয়ে দেওয়া হয়। খুব একটা বেশি রোহিঙ্গা কিন্তু ঢুকতে পারেনি, খুব একটা বেশি রোহিঙ্গা আমাকে এখন আমাদের ধরেন 1.2 মিলিয়ন আছে রোহিঙ্গা, মানে 12 লাখ, কিন্তু এখন হলো ওদের আবার বাচ্চা টাচ্চা হয়ে এখনো 13 লাখের মতো হয়ে গেছে, 13 লাখের মতো। হ্যাঁ, কিছু যে ঢুকছে এতে আমিও অস্বীকার করবো না আপনার সাথে, বা তাদেরও আবার পাঠাই দেবো। আবার ওই বেল্টে তো আপনারা জানেন যে সারাদিনই গোলাগুলি হচ্ছে। মানে দুই পক্ষ চেয়েছে, যারা ওই সেনা সদস্যের পরিবার প্লাস এটা তো আমি বললাম, আগেই বললাম এটা কি হবে এটা তো আমি এখন বলতে পারবো না, বাট এটা একটা যে কোনো একটা হইতেই হবে। আপনি বলেছেন যে আজকে বিধিনির্দেশ বলেছে যে বেআইনি আদেশ পালন না করার জন্য আপনার ভাষায় বেআইনি আদেশটা আসলে কি হবে? আপনিই বলেন আইন এবং বেআইন, আপনারা তো আইন সম্বন্ধে ভালো জানেন, আপনারা এটা বলতে পারবেন কোনটা আইন কোনটা বেআইনি। দেখুন, বলছিলাম একটু ভেঙে ব্যাখ্যা করি। দেখুন, তিনি কথা বলছেন কয়েকটি প্রসঙ্গে, কথা বলছেন রোহিঙ্গা প্রসঙ্গে। আমি একে একে প্রসঙ্গগুলো আসছি। কি বললেন তিনি? খুবই জেনারিক কিছু কথাবার্তা বললেন এবং খুবই অপ্রয়োজনীয় কথাবার্তা বললেন। আপনারা বিবেচনা করে আমাকে একটু বলবেন যে আসলে তিনি কি প্রয়োজনীয় কিছু বলেছেন কিনা। তিনি বলছেন রোহিঙ্গা অনুপ্রবেশ নিষেধ, মানবিক দিক রয়ে গেছে, পেছনের দিক দিয়ে আবার যারা ঢোকে আপনারা অবশ্য বইলেন না, এদেরকে কিন্তু আবার পাঠায় দেয়া হয়। মানে গণমাধ্যমে প্রকাশ্য ক্যামেরার সামনে তিনি বলছেন আপনারা কিন্তু বললেন না। মানে কারা বলবে, কারা বলবে, কাকে বলবে? আপনিই তো গণমাধ্যমের সামনে ভিডিও ক্যামেরার সামনে বলছেন মাননীয় উপদেষ্টা, আপনি বলছেন যে এদেরকে আবার পাঠায় দেওয়া হয়। কাদেরকে পাঠায় দেওয়া হয়? রোহিঙ্গাদেরকে পাঠায় দিলে তো আমরা আরও বড় গলায় বলতে পারতাম কোথায় পাঠায় দেওয়া হয়। আমরা তো জানি না কেন, আপনি কেন বলছেন আপনারা অবশ্য বইলেন না? বুঝলাম না আসলে তিনি কি বললেন, আর এই বিষয়টির মাহাত্ম্য কি একদমই বুঝলাম না। বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশন হবে কিনা প্রশ্ন ছিল সাংবাদিকের। তিনি বলছেন কি হবে আমি এখন বলতে পারবো না, একটা কিছু তো হতেই হবে, নিশ্চয়ই হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে বলবেন তিনি? তার কাছে প্রশ্ন ছিল বিজিবির কে দেয়া নির্দেশনা প্রসঙ্গে, যে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে বেআইনি আদেশ না মানার জন্য। সাংবাদিক প্রশ্ন করছেন আপনার ভাষায় বেআইনি আদেশ কোনটা? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আপনিই বলেন, আপনারাই তো আইন সম্পর্কে ভালো জানেন, আপনারাই বলতে পারবেন কোনটা আইন কোনটা বেআইনি। উত্তর আসলে কি পেলেন? মানে সাংবাদিক একটা প্রশ্ন করলেন কোনটা আপনার ভাষায় বেআইনি নির্দেশ, তিনি বলছেন আপনারাই বলেন, আপনারাই তো ভালো জানেন। আসলে বুঝলাম না যে তিনি কি বললেন আর কি বলতে চাইলেন। দেখুন, তিনি মাঝে মাঝে কিন্তু কথা বলেন। সম্প্রতি তিনি বলেছেন যে তার আলোচনায় কি কি বিষয় এসেছিল সেই বিষয়গুলো, বা কি কি বিষয় আলোচনা হয়েছে তিনি সেই সেসব প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন বিশ্ব ইজতেমা নিয়ে কথা হয়েছে, সনাতন জাগরণীদের 8 দফা, বিজয় দিবস, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার, ভুয়া মামলা, মাদক, ট্রাফিক উন্নয়ন, অটোরিকশা এইসব বিষয় নিয়ে, অটোরিকশা আন্দোলন, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই বিষয়গুলো তিনি ব্রিফ করলেন, এটাও একটু দেখব আমরা। এবং তিনি আসলে জানালেন যে আলোচনা কী কী হয়েছে। আলোচনা একটা ব্রিফিংয়ে, মানে একটা আয়োজনে আলোচনা কী কী হলো বা বৈঠকে আলোচনা কী কী হলো, এটি তো আসলে যে কেউই বলতে পারেন। তিনি হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি জানাবেন সিদ্ধান্ত কী হয়েছে বা কী সিদ্ধান্ত কার্যকর হয়েছে, কী ব্যবস্থা হয়েছে।
সেরকম কিছু আমরা তার কাছে পাই নাই। একটু শুনি যে তিনি আসলে কি বলেছেন। আজকে আমাদের প্রধান আলোচনা বিষয় ছিল আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুদাবক চৌধুরী, নূতন আইজিপি এবং ডিএমপি কমিশনারকে স্বাগতম জানানো হয়েছে। তারপরে আরেকটা পয়েন্ট ছিল আমাদের সনাতন জাগরণী জোট 8 দফা নিয়ে একটা আলোচনা হয়েছে। তারপরে আমাদের বিশ্ব ইস্তেমার ব্যাপারে আলোচনা হয়েছে। অটো রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশনা দিয়ে ওইটা নিয়ে আলোচনা হয়েছে। বিজয় দিবস সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। তারপরে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে আলোচনা হয়েছে। তারপরে ভুয়া মামলা এবং চাপ দিয়ে হয়রানি করা হয় যে এই দুই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং মাদকের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। তারপরে আমাদের আরেকটা আলোচনা হয়েছে যে আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি। তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হয়েছে। এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এই ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা উচিত তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিচ্ছি, এটা এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে, এসপি থাকবে, তারপর একজন এই থাকবে, তারা মিলে একটা নিরূপণ করবে। আপনার কথা শেষ করার আগে আপনার করে ফেলা নিরূপণ করবে যে অ্যাকচুয়াল যেন না হয়। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরো উন্নতির দিকে যাবে। আর 1 থেকে 16-তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যে কেউ কোনো অরাজকতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবে। এখন হলো কি, কতদিন থেকে শুরু হচ্ছে দেখি, এটা একটা রিক্রুটমেন্টের প্রসেস। আমি যদি বললাম আজকে আমি শুরু করে দিলাম, বাট আমার তো লোকগুলি পেতে হবে, এই জন্য আমার একটু সময় দিতে হবে। আপনি বলেন কয়দিনের ভিতরে পাওয়া যাবে, আপনি বলেন, আপনি বলেন কয়দিনে সম্ভব হবে, কতদিনে পেলেন কোনো সিদ্ধান্ত প্রিয় দর্শক আপনারা? আমি একদমই পাইনি। দেখেন, সেখানে তিনি ভুয়া মামলা প্রসঙ্গেও কিন্তু কথা বলছেন। ভুয়া মামলা যাদের বিরুদ্ধে হয়েছে তারা যেন হ্যারাস না হয়, এজন্য আমরা একটা কমিশন করে দিছি, ওই কমিটিতে প্রপোজাল দিছি, সেটা ফাইনাল হয় নাই। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, ফাইনাল হয়েছে এমন একটা তো কিছু জানান। এটা ফাইনাল হয় নাই, ওটা ফাইনাল হয় নাই, ওই বিষয়ে চিন্তা করছি, কমিশন হচ্ছে, মানে সব কিছুই বাস্তবায়িত হয়েছে বা সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে, এমন একটা কিছু আমরা জানতে পারলাম না। দেখেন, ট্রাফিক রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন করছিলেন তিনি, যেহেতু বলছিলেন ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে। রিক্রুটমেন্টের ভেতর দিয়ে যেতে হবে, প্রসেস কতদিন লাগবে, এই প্রসঙ্গে যখন সাংবাদিক জিজ্ঞাসা করছেন, মানে ট্রাফিক রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে তিনি যখন বলছেন, এই প্রসঙ্গে সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে, তখনও তিনি বলছেন আপনিই বলেন কতদিন লাগবে। আপনারা শুনলেন আসলে তিনি কি বলেছেন। মানে একটা প্রশ্ন করলেই সাংবাদিকদের পাল্টা প্রশ্ন, আপনিই বলেন। সাংবাদিক কি বলবে? সাংবাদিক তো প্রশ্ন করছে, জানতে চান যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়গুলো নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে, কি বাস্তবায়ন হলো, কি কার্যকর হলো, কিছু জানা আসলেই যাচ্ছে না। দেখুন, উনি কথা বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা বিষয় নিয়ে, যেটি আসলে তার মন্ত্রণালয়ের প্রধান কাজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি। তিনি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লায় দিলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। যে কেউ অরাজকতা করলে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। কি গুরুত্বপূর্ণ কথা, কাউকে ছাড় দেওয়া হবে না, অরাজকতা করলেই আইনের আওতায় আনা হবে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লায় দিলে স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। আসলেই তাই, আল্লায় দিলেই যে লেভেলে আছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুরোপুরি আল্লাহই রেখেছেন এরকম। কারণ যদি তিনি একটু দায়িত্ব নিয়ে কাজ করতেন, যদি দায়িত্বশীল হতো সরকার এই বিষয়ে, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু
ব্যবস্থার বিষয়ে আমরা দেখতাম এই যে ঠেকানো গেল না কেন, হুঁশিয়ারি দিয়ে, বার্তা দিয়ে, সুপার সানডে, মেগা মানডে বা আসছি জাতীয় পার্টির অফিসের সামনে, এরকম বার্তা দিয়ে যখন হামলা হচ্ছে তখনও ঠেকানো যাচ্ছে না। যদি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো ভূমিকা পালন করতো তাহলে নিশ্চয়ই আল্লাহ দিলেই স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসতো না, আমরাও কিছু তাদের ব্যবস্থাপনাও দেখতাম। প্রশ্নের মুখে, সাংবাদিকদের প্রশ্নের মুখেও যে সাংবাদিকরা প্রশ্ন করলেই কিছু তিনি বলে ফেলেন, আপনিই বলেন সাংবাদিককে পাল্টা যেমন প্রশ্ন করেন, তেমনি কখনো আবার চা পানি দিতে বলে প্রশ্নের তোপ এড়িয়ে যান। একটু দেখি। শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। আপনি অবনতি দেখছেন, যদি আপনি যদি 5ই অগাস্ট, 6ই অগাস্ট, 7ই অগাস্ট সাথে তুলনা করেন, আমি কিন্তু এটা আমি গত কয়েক মাসে যে না গত কয়েক মাস মানে গত কয়েক মাস মানে আমরা তো আইসি 3 মাস যাবত, গত কয়েক মাস আমরা আসছি তো 3 মাস। ভাই শুনেন, এই শুনেন আমি বলি, আস্তে কথা বলতে শুনেন, আমিও এই সময় ছাত্র ছিলাম, ঢাকা কলেজে যেমন ঢাকার মধ্যে আমিও সাংবাদিকতা শুরু করছি, আমি মর্নিং নিউজে সাংবাদিকতা করছি। সেই সময় তো সাংবাদিকতাটা ছিল একটু ডিফারেন্ট। সেই সময় এই আমার একটা ইসের জন্য কি বলে, একটা লাইনের জন্য দিত 10 পয়সা, আর ওই পুরা মাসে দিত হলো 20 টাকা। 20 টাকার সাথে যত সংবাদ হইতো ওইটার সাথে 10 পয়সা করে, আর হলো আমার একটা পেপার ফ্রি দিল। এই জন্য সাংবাদিকতার কিছুটা ব্যাকগ্রাউন্ড আমারও আছে। তো আপনারা আসছেন, আমি আপনাদের কাছে আমি কথা শেষ করতে ভাই, মাঝখানে কথা বলে আমি আপনারা আসছেন, আপনাদের অনেকক্ষণ বসায় রাখছে, এই জন্য আমি দুঃখিত। আপনারা কমিশনার সাহেব এখন একটু চা পানি বা আপনাদের আর একটা বিষয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন কি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মাঝে মাঝেই কথা বলতে গেলেই চারপাশে হইচই শুরু হয়ে যায় এবং তিনি নিজেই এর মধ্যে বিরক্ত হয়ে যান, তার বিরক্তিও প্রকাশ পায় চোখে মুখে, তার বডি ল্যাঙ্গুয়েজে। কিন্তু তিনি বা তার আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকেন, কেউই আসলে খুব কিছু করেন না, হইচইয়ের একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। চারপাশের হইচই যদি তিনি সামাল দিতে না পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে পুরো দেশ জুড়ে যে নৈরাজ্য, হইচই হয়ে যাচ্ছে, সেগুলো তিনি আসলে কিভাবে সামাল দেবেন আসলে বুঝতে পারি না। আল্লাহ দিলেই নিশ্চয়ই কিছু একটা হওয়া সম্ভব, না হলে হয়তো আমাদের জন্য সামনে এই স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনরত অবস্থায় কতটুকু আশা আছে আমার কাছে স্পষ্ট না। আপনার কাছে কি স্পষ্ট হয় দর্শক? জানান আপনার মতামত বরাবরের মতোই বলছি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্যগুলো আমি আপনাদেরকে দিলাম, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি কিছু বক্তব্য দিয়ে দিয়েছি, আপনারা পর্যালোচনা করুন এবং আমাকে মন্তব্য জানান। সেই সাথে আপনারা আমাকে পরামর্শ দিন আমি সামনে কোন বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি বা আমার ভাবনা মতামত তুলে ধরতে পারি। অনেক ধন্যবাদ দর্শক।